প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ব্যাংক সমন্বয় বিবরণী পার্ট 2 তে সবাইকে স্বাগতম। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখবে। পার্ট 1 এ ব্যাংক সমন্বয়ের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওই বেসিক বিষয়গুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো, অবশ্যই পার্ট 2 এর যে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, সেগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে। এখন আমরা একক জের পদ্ধতির মাধ্যমে কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের অঙ্কটাই মূলত নগদান বই ভিত্তিক হবে। আমরা প্রশ্নে লিখেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আমরা জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা লেখা থাকলে নগদান বইকে কারেকশন করব, নগদান বইয়ে যোগ করব, নগদান বইয়ে বিয়োগ করব। আবার পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত লেখা থাকলেও আমরা নগদান বইটাকে কারেকশন করব, নগদান বইয়ে যোগ করব, নগদান বইয়ে বিয়োগ করব। তো আমাদের অঙ্কটাই হবে মূলত নগদান বই অনুসারে। আমরা সব সময় মাথায় রাখবো নগদান বইয়ে যোগ হবে, নগদান বইয়ে বিয়োগ হবে। তো আমরা 1 নাম্বার সমস্যায় আসি। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1000 টাকা। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1000 টাকা, এই বিষয়টা কি একটু ভালো করে বুঝে নিতে হবে। কারণ এই ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদের প্রশ্নটা আমরা প্রায় প্রশ্নে দেখতে পাই। ধরো একজন আমানতকারী ব্যাংকে টাকা জমা করলো 10,000 টাকা। ওই 10,000 টাকার উপরে একটা বছর শেষে তার অ্যাকাউন্টে সুদ জমা হলো 10% সুদে, আরো 1,000 টাকা জমা হলো। তাহলে 10,000 টাকার সঙ্গে আরো 1,000 টাকা যুক্ত হয়ে টোটাল তার অ্যামাউন্ট হয়েছে 11,000 টাকা। তাহলে সে ব্যাংকে জমা করেছিল 10,000, এখন ওই ব্যাংকে পাসবইয়ের ব্যাংক জমা দেখাচ্ছে 11,000। তার মানে এখানে 1,000 টাকা বেড়ে গিয়েছে। হয়তো ব্যাংক এখনো ওই আমানতকারীকে এখনো জানায়নি, বা আমানতকারী জেনে হয়তো ভুলে তার বই লিখতে পারে নাই। তাহলে আমাদের বইয়ে 10,000 টাকা, ব্যাংকের বইয়ে আছে 11,000 টাকা। তাহলে এই যে একটা গরমিল তৈরি হয়ে গেল, এই গরমিলটা অবশ্যই এখানে সংশোধন করতে হবে। এখন সংশোধন করব কার বইয়ে? আমরা কি নগদান বইয়ে সংশোধন করব নাকি পাস বইয়ে সংশোধন করব? আমাদের উদ্বৃত্ত দেওয়া আছে নগদান বইয়ের। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আমরা জানি নগদান বইটা আমরা সংশোধন করব। তাহলে ব্যাংকের বইয়ের সাথে আমাদের বইটা মিলিয়ে আমরা সংশোধন করে ফেলব। ব্যাংকে যখন 11,000 টাকা, ব্যাংকে যখন 11,000 টাকা, কিন্তু আমাদের বইয়ে 10,000 টাকা, তাহলে কত টাকা যোগ করতে হবে? অবশ্যই আমাদের বইয়ে 1,000 টাকা যোগ করতে হবে। আমরা যদি 1,000 টাকা যোগ করি, তাহলে 10,000 আর 1,000 হয়ে যাবে 11,000। ব্যাংকে অলরেডি 11,000 টাকা আছে। আশা করি বুঝতে পেরেছো। সমস্যা নাম্বার 2, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ। তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ বিষয়টিকে একটু জেনে নিই। যখন একজন আমানতকারী ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে ওই ঋণের বিপরীতে আমানতকারীকে ব্যাংক একটা সুদ দিতে হয়। ব্যাংক আমানতকারীকে না জানিয়ে তার অ্যাকাউন্টে জমাকৃত টাকা থেকে হয়তো তার সুদ কেটে নিয়েছে। ধার্যকৃত সুদ হিসাবে 500 টাকা কেটে নিয়েছে। তাহলে এই পাস বইয়ের ব্যাংক জমা 500 টাকা বিয়োগ হয়ে গেছে, 500 টাকা কমে গেছে। ব্যাংক এখনো আমানতকারীকে বলে নাই হয়তো, অথবা আমানতকারী জেনে তার বইয়ে নগদান বই লিখতে পারে নাই, 500 টাকা বিয়োগ করতে পারে নাই। তাহলে আমরা দেখি ব্যাংকের বইয়ে 500 টাকা বিয়োগ হয়ে আছে, আমানতকারীর বইয়ে এখনো, নগদান বইয়ে এখনো বিয়োগ হয়নি। তাহলে নগদান বইয়ের সাথে ব্যাংকের বইয়ের একটা গরমিল এখানে তৈরি হচ্ছে। এটা আমরা সংশোধন করব কিভাবে? আমাদের প্রশ্নে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত লেখা আছে, তাহলে অবশ্যই আমরা নগদান বইয়ে যোগ বা বিয়োগ করব। নগদান বইটা আমরা কারেকশন করব। ব্যাংকের সাথে মিলিয়ে আমাদের নগদান বইটা আমরা কারেকশন করব। ব্যাংকে যদি কমে আমাদের বই আমরা কমাবো, ব্যাংকে যদি বেড়ে যায় আমাদের বই আমরা বাড়াবো। আমরা দেখি ধার্যকৃত সুদের কারণে ব্যাংক 500 টাকা কমিয়েছে, তাহলে অবশ্যই আমরা আমাদের নগদান বই 500 টাকা বিয়োগ করলে ব্যাংকের বইয়ের সাথে নগদান বইয়ের অবশ্যই মিলকরণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর সমস্যা আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটা বিষয় নিয়ে বলি। সেটা হচ্ছে, তুমি যদি নগদান বই দিয়ে ব্যাংক সমন্বয়ের অঙ্কগুলো ভালো করে বুঝতে পারো,
তাহলে তুমি পাসবইয়ের যে প্রবলেমগুলো সেগুলো খুব সহজে তুমি সমাধান করতে পারবে। আবার তুমি যদি একক জের ভালো করে বুঝতে পারো, তোমার জন্য উভয় জেরটা আরো সহজ হয়ে যাবে। 3 নাম্বার সমস্যায় আসি। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি বা উপস্থাপন করা হয়নি এমন চেক 2000 টাকা। তাহলে চেক ইস্যু বিষয়টা কি? যখন একজন আমানতকারী তার কোনো পাওনাদারকে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করে, ওটাকে বলা হচ্ছে চেক ইস্যু বা চেক কাটা। আমানতকারী জানে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করলে বা চেক ইস্যু করলে ওই পাওনাদার ব্যাংক থেকে অবশ্যই টাকা তুলে নেবে। সেই কারণে আমানতকারী আগে থেকে তার নগদান বইয়ে বিয়োগ করে দেয়। কেন বিয়োগ করে দেয়? সে জানে অবশ্যই আমানতকারী ব্যাংক থেকে টাকা তুলবে, তার পাস বইয়ের ব্যাংক জমা কমবে। সেই কারণে সে তার নগদান বইয়ে আগে থেকে বিয়োগ করে দেয়। এখন পাওনাদার এখনো চেকটি ব্যাংকে নিয়ে যায়নি, ব্যাংকে উপস্থাপন করেনি, ব্যাংকে নিয়ে এখনো ভাঙায়নি। সেই কারণে পাস বইয়ের ব্যাংক জমা এখনো কমেনি, কিন্তু এদিকে নগদান বইয়ে টাকা কমে আছে। তাহলে ব্যাংকের বইয়ের সাথে নগদান বইয়ের একটা গরমিল তৈরি হচ্ছে। এই গরমিলটা আমরা অবশ্যই সমাধান করব। তাহলে কিভাবে? আমরা উদ্বৃত্ত দেখব। আমাদের উদ্বৃত্ত হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, অর্থাৎ আমরা নগদান বইটাকে কারেকশন করব। ব্যাংকের বইয়ের সাথে মিলিয়ে আমাদের নগদান বইয়ের ব্যাংক জমাটা আমরা মিলাবো। যেহেতু ব্যাংকে এখনো টাকা কমে নাই, কিন্তু নগদান বইয়ে টাকা কমে আছে, তাহলে ব্যাংকের বইয়ে শূন্য হয়ে আছে, টাকা কমে নাই মানে যোগও হয়নি বিয়োগও হয়নি। ব্যাংকের বইয়ে শূন্য হয়ে আছে, কিন্তু নগদান বইয়ে 2000 টাকা বিয়োগ হয়ে আছে। তাহলে নগদান বইয়ে শূন্য করার জন্য আমরা যদি 2000 টাকা যোগ করে দিই, আগে ছিল 2000 টাকা মাইনাস, এখন করব 2000 টাকা প্লাস। তাহলে প্লাসে মাইনাসে শূন্য হয়ে যাবে। ব্যাংকের বইয়ের সাথে আমাদের বইয়ের অবশ্যই মিল হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সমস্যা নাম্বার 4, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বা জমাকৃত চেক আদায় হয়নি 1500 টাকা। অর্থাৎ আমানতকারী যখন একটি চেক ব্যাংকে জমা করে, তখন অবশ্যই আমানতকারী তার নগদান বইটাকে কারেকশন করেই চেকটা ব্যাংকে জমা করে। কেন এভাবে করে? অর্থাৎ আমানতকারী জানে চেক ব্যাংকে জমা করার সাথে সাথে তার পাসবইয়ের ব্যাংক জমা বৃদ্ধি পাবে। সেই কারণে সে আগে থেকে তার নগদান বইয়ের ব্যাংক জমা বৃদ্ধি করে যোগ করে থাকে। এখন হয়তো কোনো কারণে ব্যাংক এখনো চেকটি আদায় করতে পারেনি, ব্যাংকে চেকটা জমা হয়নি, ব্যাংকে টাকা এখনো বাড়ে নাই, কিন্তু এদিকে নগদান বইয়ের ব্যাংক জমা বেড়ে আছে। ব্যাংকে বাড়ে নাই, নগদান বইয়ে বেড়ে আছে, তাহলে একটি গরমিল আমরা এখানে দেখতে পাই। এই গরমিলটা সংশোধন করব কিভাবে? তাহলে আমরা দেখব আমাদের বইয়ের উদ্বৃত্তটা কি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। অবশ্যই আমরা নগদান বইটাকে কারেকশন করব। তাহলে ব্যাংকের বইয়ে টাকা বাড়ে নাই, ব্যাংকের বইয়ে শূন্য হয়ে আছে, আমাদের বইয়ে টাকা বেড়ে আছে 1500 টাকা। তাহলে 1500 টাকা যদি আমরা বিয়োগ করে দিই, ব্যাংকের বইয়ের সাথে আমাদের বইয়ের একটা মিল হয়ে যাবে। তাহলে অবশ্যই আমরা আমাদের নগদান বইয়ে 1500 টাকা বিয়োগ করব। আজকে পার্ট 2তে আমরা 4টা সমস্যা নিয়ে আলোচনা করেছি। এই 4টা সমস্যা তুমি যদি ভালো করে বুঝতে পারো, তোমার জন্য পরের যে সমস্যাগুলো সেগুলো আরো সহজ হয়ে যাবে। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয়ের প্রত্যেকটা এন্ট্রির তুমি ব্যাখ্যা বুঝতে হবে। যদি ব্যাখ্যা না বুঝো, তাহলে তুমি ব্যাংক সমন্বয় করতে পারবে না। আজকে এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই কামনায় বিদায়। ধন্যবাদ সবাইকে।